আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আরেকবার। আজকে ঢাকায় রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ নামক একটি সংগঠনের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং মঞ্চ এর এই অনুষ্ঠান আয়োজনকারীদের যে অ্যাসল্ট করা হয়, যে হেনস্থা করা হয়, সেটার প্রেক্ষাপটে কিছু কথা বলতে বসলাম। আমি দিনেই বলতাম দর্শক, কিন্তু আমার ব্যস্ততার কারণে এখন এই গভীর রাতে আমি এটা নিয়ে কথা বলতে বসছি। মূলত এটার আয়োজক ছিল মঞ্চ ৭১ এবং সেখানে এমিরেটস সভাপতি জনাব ডক্টর কামাল হোসেন সাহেবের উপস্থিত থাকার কথা ছিল, জেডাই খান পান্নার উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তারা দেরি হওয়াতে আগের থেকে সেখানে গিয়ে হাজির হন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এমপি জনাব লতিফ সিদ্দিকী সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক কার্জন এবং একজন ইউটিউবার পান্না। তাদেরকে ওই জায়গায় লাঞ্ছিত করা হয়, মব সৃষ্টি করা হয়, এমনকি অনেকের গায়ে ফিজিক্যালিও টর্চার করা হয়, হাত তোলা হয়, একজন মুক্তিযোদ্ধার গলা চেপেও ধরা হয়। আমরা সেটা নিয়ে একটু কথা বলি দর্শক। যখন বিগত ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা ওয়াজেদ ক্ষমতায় ছিল, আমরা এ ধরনের ঘটনা প্রায় দেখতাম। বিশেষ করে জামাতের লোকজন বা বিরোধী মতের বিএনপি সহ আর অন্য দলের লোকজন কোথাও বসলেই অনেক সময় তাদের উপর গিয়ে মব সৃষ্টি করা হতো বা ভায়োলেন্স করা হতো কিংবা আক্রমণ করা হতো। যখন ২৪-এর এই আন্দোলনের ফলে একটি নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন মানুষ শুরু করেছিল, দেশের ১৮ কোটি মানুষ, এই অবস্থায় এই ধরনের ঘটনা কেন, আমরা একটু খোঁজার চেষ্টা করি। ঘটনাটা ছিল মূলত ৭২-এর সংবিধান এবং মুক্তিযুদ্ধ নিয়ে ওইখানে কিছু আলোচক আলোচনা করবেন। তাদের সাথে বিগত ফ্যাসিবাদী সরকারের অনেকের কোনো সম্পর্কই ছিল না। লতিফ সিদ্দিকী সাহেব যদিও আওয়ামী লীগের এমপি হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি আওয়ামী লীগের দুর্নীতি এবং অপকর্মের বিরুদ্ধে কথা বলার কারণে বহিষ্কৃত হয়েছিলেন আওয়ামী লীগ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক কার্জনের কথা বলা হচ্ছে, তিনি বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে সব সময় ছিলেন অন্যায়, অত্যাচার, লুটপাট এবং নির্বাচন ব্যবস্থা ধ্বংসের বিরুদ্ধে সোচ্চার। পান্না নামে যে ইউটিউবার, তার ব্যাপারে হ্যাঁ সমালোচনা আছে। অনেকেই বলতে পারেন যে তার সমালোচনাগুলো আওয়ামী লীগের পক্ষে হয়। আওয়ামী লীগের পক্ষে বা বিপক্ষে আমি সেই বিতর্কে যাচ্ছি না। কথাটা হচ্ছে, তার আলোচনা যদি আমার ভালো না লাগে তাহলে আমি যুক্তি দিয়ে তার আলোচনার বিষয়গুলা খণ্ডন করব। এটি হচ্ছে সভ্যতা, ভব্যতা। ওই জায়গায় গিয়ে তাদেরকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে এবং বারবার আমরা দেখছিলাম যে লতিফ সিদ্দিকী সাহেবের তার বাহুতে টাচ করা হচ্ছে, ধরা হচ্ছে এবং অনেককে ধাক্কি দেওয়া হচ্ছে এবং একজন মুক্তিযোদ্ধার গলা চেপেও ধরা হয়। আমি স্পষ্টভাবে বলতে চাই, মুক্তিযোদ্ধা হলেও কেউ আইনের ঊর্ধ্বে নন। কেউ যদি অপরাধ করে, আপনার কি করতে হবে? আপনি পুলিশকে খবর দেবেন, পুলিশ এসে তাদেরকে গ্রেপ্তার করবে। পুলিশের কাজ পুলিশকে করতে না দিয়ে নিজে আইন হাতে তুলে নেওয়ার নামই হচ্ছে মব। অবশ্য সেই মবের একটা সংজ্ঞা দিয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমি সেই ব্যাখ্যা শুনে আমি বলছিলাম, তিনি বলছিলেন এটা নাকি প্রেশার গ্রুপের মতো কাজ করবে। এই সংজ্ঞা তিনি কোথায় পেয়েছেন বা তার কোন জ্ঞানে ধরেছে? আমি মনে করি হি ইজ অ্যান অবনক্সাস পারসন। পুলিশ এসে যখন এদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেল, আমার তখনই মনে হয়েছিল এদেরকে হয়তো জেলে ঢুকানো হবে একটি মামলা দিয়ে, যেটা শেখ হাসিনা ওয়াজেদ যখনই কেউ মিটিং করতো ধরে এনে বলতো এরা জঙ্গি হয়ে গেছে, এরা নাশকতা কাজ করবে, বিদায় এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। দেখুন, দিন শেষে আমরা যে দলই করি না কেন, সত্যের পক্ষে আমাদের কথা বলতেই হবে, কণ্ঠ আমাদের উচ্চকিত রাখতেই হবে অন্যায়ের বিরুদ্ধে, সে যে দলেরই হোক। এই যে এদেরকে গ্রেপ্তার করা হলো, ওইখানে আছেন ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক মেসবা কামাল, মাহবুব কামাল এবং লতিফ সিদ্দিকী। তারপর আরেকজন অধ্যাপক কার্জন, তার আসল নামটা পুরো আমি জানি না, সরি, এবং একজন ইউটিউবার, তার পান্না তার নাম। সর্বশেষ আমরা যেটা দেখলাম যে তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া হচ্ছে।
আমরা যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। যারা মব করেছে, যারা এই জায়গায় অন্যায় করেছে, অনেকে বলতে পারেন তাদের এই সভা ছিল মূলত আওয়ামী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার জন্য। ভাই, তাদের বিষয়বস্তুটা, ব্যানারটা কি ছিল? মুক্তিযুদ্ধ এবং সংবিধান নিয়ে। আপনি নিজের মতো করে তো একটা ব্যাখ্যা দিলেন, এবং তারা যে মিডিয়ায় যে কথাগুলো বলছেন, যারা মব করেছে, ভায়োলেন্স করেছে, আক্রমণ করেছে, হেনস্থা করেছে, অপদস্থ করেছে ওনাদেরকে, তাদের যে বক্তব্যটা, তারা বলছেন যে আওয়ামী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু তাদের তো ব্যানার বলেন আর কথা বলেন সবটাই ছিল মঞ্চ ৭১, সেটা হচ্ছে ৭২-এর সংবিধান এবং মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে চায় তারা। এখন আপনি কথা বলার আগেই, সভা শুরুর আগেই আপনি আক্রমণ করে বসলেন। এবং ল এনফোর্সমেন্ট এজেন্সি এই ক্ষেত্রে কী করলো এবং কী হতে পারে আমরা একটু দেখি। তার আগে আমি একটু দেখি আমাদের মিডিয়া যে কি পরিমাণ এখন বিত, যেটা অনেক আগেই আপনারা জানেন, একজন সাংবাদিক মতিউর রহমান সাহেব যুগান্তরের বলছিলেন আমরা এখন অনেক কিছুই লিখতে পারি না। আমরা যদি একটু দেখি পত্রিকায় কি বলেছে। কালের কণ্ঠ হেডলাইন করেছে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আটক। আমি কেন এই পত্রিকার হেডলাইনগুলো বলছি দর্শক, আমি আসছি আমার ব্যাখ্যায় পরে। আজকের পত্রিকা বলছে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী দাবি শিক্ষক 8 সহ 11 জন ডিবি হেফাজতে। যুগান্তর বলছে মঞ্চ ৭১-এর ব্যানারে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি। ইত্তেফাক বলছে ঢাকা রিপোর্টার্স ইউনিট থেকে লতিফ সিদ্দিকী আটক। আমার দেশ বলছে লতিফ সিদ্দিকী, মফিজুল সহ অন্তত 10 নেতাকর্মী আটক। সমকাল বলছে লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অবরুদ্ধ করে পুলিশে সুপর্দ। প্রথম আলো বলছে লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অবরুদ্ধ, পুলিশে সুপর্দ। দেখুন মিডিয়ার এই যে হেডলাইনগুলা, এই জায়গায় মব ভায়োলেন্স হওয়ার পরে কি হয়েছে, তারা যে গ্রেপ্তার হয়েছেন এবং তাদের পুলিশ হেফাজতে তারা গিয়েছেন বা ডিবি হেফাজতে গিয়েছেন সেটা বলছে। কিন্তু একটি পত্রিকাও যারা এই মব সৃষ্টি করছে, যারা এই ভীতি সৃষ্টি করছে সমাজে সাংবাদিকদের বিরুদ্ধে, যারা সাংবাদিকদের জীবন নাশের হুমকি দিচ্ছে, যে মব ভায়োলেন্স করছে যারা, তাদের ব্যাপারে কথা বলেনি। এটা তো আমরা শেখ হাসিনার সময় দেখতাম। তাহলে এই 1500 মানুষের জীবনের বিনিময়ে আমরা যে সমাজ গঠনের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নে কি, সেই জুলাই চেতনায় কি, সেই 24-এর চেতনায় কি মব ভায়োলেন্স আছে? সেই 24-এর চেতনায় কি আপনি কারো টুটি চেপে ধরবেন, গলা চেপে ধরবেন? সেই 24-এর চেতনায় কি আপনি কথা বলা বন্ধ করে দিবেন? সেই 24-এর চেতনায় কি আপনি মুক্তিযুদ্ধের কথা বলা বন্ধ করে দেবেন? 72-এর সংবিধানের কথা বলা বন্ধ করে দেবেন? তাহলে কি জন্যই পরিবর্তন? ইউটিউবার পান্নার কথা আমারও ভালো লাগে না হয়তো। আপনার লতিফ সিদ্দিকীর ব্যাপারে সমালোচনা আছে, কিন্তু কারো বিরুদ্ধে প্রতিবাদের ভাষা যে মব নয়, মব কারা করে? মূলত সমাজে যারা এক্সট্রিমিস্টের কাজই হচ্ছে অন্যের মতকে গ্রহণ না করা, জোরপূর্বক বাই ফোর্স তার মতকে চাপিয়ে দেওয়া। তাহলে 24-এর চেতনায় কি আপনি এক্সট্রিমিজমকে ইনক্লুড করতেছেন? 24-এর চেতনায় কি আপনি মব ভায়োলেন্সকে ইনক্লুড করে দিচ্ছেন? দেখুন, এভরি রিয়াকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড ইটস অপোজিট রিয়াকশন। এটি নিউটনস 3rd ল অফ মোশন। আমি নিজেও ফিজিক্সের ছাত্র, কাজেই এগুলোর থেকে আমাদের বিরত থাকতে হবে। এবং সরকারের এই যে আঠারলি ফেইলিওর এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে রেখে এইভাবে মব করে কিভাবে নির্বাচন করা যাবে আমি জানি না দর্শক। আজকে জেডাই খান পান্না সাহেব বলছেন আমি নতুন করে আইন শিখছি। তার মতো সিনিয়র আইনজীবী, তাকে নিয়ে সমালোচনা থাকতে পারে, কিন্তু কেন আজকে এই কথাগুলো বলতে হচ্ছে? কারণ আজকে মবের সংজ্ঞা দিচ্ছেন শফিকুল ইসলাম সাহেব প্রেশার গ্রুপ বলে। যাই হোক দর্শক,
আমি শুধু এইটুকু অনুরোধ করব, যারা এই মব ভায়োলেন্সগুলো করছেন এবং বারবার যাকে খুশি তাকেই আওয়ামী লীগের দালাল বলে আখ্যা দিচ্ছেন, আমি জানি আমাকেও হয়তো অনেকে কটাক্ষ করবেন। আমি অলরেডি একটি মানে লিখিত পোস্ট দিয়েছিলাম, অনেকেই তির্যক মন্তব্য বলেছেন, কিন্তু শুনেন, দিন শেষে আপনাকে সত্য কথা বলতেই হবে। সেটা আওয়ামী লীগের বিরুদ্ধে হোক, বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে হোক, এই সরকারের বিরুদ্ধে হোক, মব ভায়োলেন্সের বিরুদ্ধে হোক, আপনাকে কথা বলতেই হবে, কণ্ঠ আপনার সোচ্চার রাখতেই হবে। আমি শেষ করব এটা বলে, যে কাউকে আওয়ামী লীগের দালাল আখ্যা দেওয়ার আগে একটু চিন্তা করুন। আমার কথাই ধরুন, দিনের পর দিন এমনও হয়েছে যখন শেখ হাসিনা ওয়াজেদ ক্ষমা চাইছিল, দৈনিক 8 থেকে 12 ঘন্টা 13 ঘন্টা সময় ব্যয় করে এই ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, নির্বাচন ব্যবস্থার ধ্বংসের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে কথা বলেছি। এখন তো আমি যদি বলি সেটা তো মানবাধিকারের পক্ষেই বলছি, কাজে আমাকেও আওয়ামী লীগের দালাল অলরেডি অনেকেই বলেন, কিন্তু এই আওয়ামী লীগের দালাল নয়। আপনি সত্য কথা বলুন। ইয়েস, আওয়ামী লীগের সময় আমি আবারও বলছি, দায়িত্ব নিয়ে বলছি, তারা এই একই কাজগুলা করেছে, তা আপনি কেন এটা করবেন? এবং যখন তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছিল, আমি দেখছিলাম ভিডিওতে, আমি তখনই বলছিলাম তাদেরকে হয়তোবা সন্ত্রাস দমন আইনে মামলা দিয়ে দেওয়া হবে। তার মানে যে অপরাধ করছে তাকে গ্রেপ্তার করছেন না, যে ভিকটিম তাকে গ্রেপ্তার করে নিয়ে আপনি মামলা দিয়ে দিচ্ছেন। সন্ত্রাস দমন আইনে তাহলে তাদের বিরুদ্ধে এতদিন মামলা দিলেন না কেন? দিন শেষে মনে রাখতে হবে, গণতন্ত্র, মানবাধিকার একটি সমাজ, সংসার এবং রাষ্ট্রে রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠিত করতে হলে আপনাকে অনেকগুলো চর্চার মধ্য দিয়ে যেতে হবে। মিউচুয়াল রেসপেক্ট রাখতে হবে, কথা বলার ক্ষেত্রে শালীনতা রক্ষা করতে হবে এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আপনি জোর করে কাউকে গলা চেপে ধরে কণ্ঠ বন্ধ করার নাম গণতন্ত্র নয়, এটির নাম মবতন্ত্র, এটির নাম মব ভায়োলেন্স, এটির নাম ফ্যাসিজম, এটির নাম এক্সট্রিমিজম। If you want a sustainable, credible, and a dynamic democratic society, you have to show the respect among others' opinion. And that is the motto of democracy. Very last word, let us agree for disagree. The motto of democracy. আজ এই পর্যন্তই।